শিশির মনিরের কাছে জানতে চাই যে ওনারা যদি গভর্নমেন্ট ফর্ম করে ওনারা কি শরিয়া আইন কায়েম করবেন কিনা, কারণ আমি নিজে ব্যাপারটার মধ্যে খুব পরিষ্কার না যে ওনারা করবেন কি করবেন না। তাহলে আমি উত্তর দেব। ঠিক আছে, আমি উত্তর দিচ্ছি। তাহলে প্রশ্নটা বুঝতে হবে শরিয়া কি, তারপরে না কায়েমের প্রশ্ন। আগে বুঝতে হবে শরিয়া কনসেপ্টটা কেমন করে আমাদের সামনে উপস্থাপিত হয়েছে। শরিয়া তো জীবন আচরণ। যেমন ধরেন আমি মসজিদে নামাজ পড়তে যাই, এটাও শরিয়া। ইসলামী ব্যাংকে যে আপনি ব্যাংকিং সিস্টেম চালু করেছেন, যাচ্ছেন তো সবাই নিচ্ছেন তো বেনিফিট, এভরিবডি ইজ গোইং দেয়ার। ব্যাংকিং সিস্টেম না, যদি ইসলামী ব্যাংকের কথা বলি সেটা আলাদা। আমাকে বলতে দেন, ধরুন ইসলামী ব্যাংকিং সিস্টেমে বাংলাদেশের সবচাইতে স্টেবল, সবচাইতে ফাইন্যান্সিয়ালি সাউন্ড ব্যাংক হলো ইসলামী ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের আইনের অধীনে এখানে ফাংশন হচ্ছে, এখানে লক্ষ কোটি টাকার বেশি তাদের ফাইন্যান্স আছে, ক্যাপিটাল আছে, এবং বাংলাদেশে যত টাকা ডিসাইফার হয়েছে তার মধ্যে প্রায় 70,000 কোটি টাকা ইসলামী ব্যাংক থেকে গিয়েছে। তাহলে ইসলামী ব্যাংক আছে শরিয়া। তাহলে শরিয়াটাকে আমি আলাদাভাবে কি দেখছি, এই যে ধরেন আমরা যে জবাবদিহিতা, স্বচ্ছতার কথা বলছি, অ্যাকাউন্টেবিলিটির কথা বলছি, চিফ কন্ট্রোলার এবং অডিটর জেনারেল সরকারের অডিট করবেন, এখানে যদি কেউ ধরা পড়ে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটি ইজ অলসো শরিয়া। তাহলে শরিয়াকে আমরা ফরেন বডি মনে করি কেন? এটা একটা কনসেপ্ট। কেন মনে করি জানেন? কারণ হলো দীর্ঘদিন আমরা কলোনিয়াল শাসনের আমলে ছিলাম। এই কলোনিয়াল শাসনের সময় শরিয়াকে কলোনিয়াল মাইন্ডসেটের সঙ্গে কন্ট্রাডিক্টরি দাঁড় করানো হয়েছে। কারণ কলোনিয়ালিজমের আগে কনসেপ্ট ছিল শরিয়ার। আপনি আমাদের দেশে বাদশাহী শাসনে যান, কনসেপ্ট ছিল শরিয়ার। এখন যে আমরা দেওয়ানি আম, দেওয়ানি খাস বলি, আপনি এখনো দিল্লিতে গেলে দেখতে পাবেন দেওয়ানি আম, দেওয়ানি খাস। এরপরে এর বিরুদ্ধে যখন আমরা কলোনিয়াল শাসনকে, ইংরেজ শাসনকে যোগ করলাম, তখন ওটাকে রিপ্লেস করলাম। রিপ্লেস করে শরিয়া আইন। আমরা যদি বাদশাদের সেই সময়ের কথা বলি, নবাবদের জীবনযাপনের কথা বলি, অনেক উদাহরণ, অনেক কিছু চলে আসবে যেটা আবার শরিয়া আইনের সাথে যায় না, একেবারেই যায় না। ব্যাংকের উদাহরণটা টানলে তো তাহলে একটু আমি সোজা করে যদি শুনি, আবার আপনি বলেন না যে বাইনারি কোশ্চেন করছি, যে ব্যাংকিং এর সুদ সিস্টেম থাকবে না থাকবে না। আমরা তো সুদি সিস্টেমকে বাংলাদেশের সিস্টেমে ইসলামী ব্যাংকিংয়ে একমাত্র ব্যতিক্রম ব্যাংকিং দেখিয়েছে যে সুদের বাইরে গিয়ে এমন একটা সিস্টেম গড়ে তোলা সম্ভব যেটা ওয়েলফেয়ার বেসড। আপনি দেখবেন সব ট্র্যাডিশনাল ব্যাংকেরই ইসলামী ব্যাংকিং ব্রাঞ্চ আছে। কেন খুলেছে তারা এটা? ওকে, ট্র্যাডিশনাল ব্যাংক যারা সুদি সিস্টেমে, সব ব্যাংক তাদের সুদি সিস্টেমে, কিন্তু দেখবেন এইচএসবিসি ব্যাংকের একটা ইসলামী ব্যাংকিং ব্রাঞ্চ আছে। তাহলে তখন ইসলামিকটাই থাকবে, কিন্তু মেইনটা থাকবে না, মেইন অপারেশনটা থাকবে। এখানে একটা বড় প্রশ্ন, বাংলাদেশ ব্যাংক হলো রেগুলেটরি বডি, আর বাকি সব হলো ব্যাংক কোম্পানিজ অ্যাক্টের অধীনে রেজিস্টার। এখন যদি এখানে সকল ব্যাংকিং সিস্টেম ইসলামী ব্যাংক ফলো করতে চায়, ফলো করতে পারে, ফলো করতে বাধ্য হবে তো? না, বাধ্যকর প্রশ্ন। কেন? আপনি দেখেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক সৌদি আরবে নাই, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক কুয়েতে কাতারে নাই, এইচএসবিসি ব্যাংক কুয়েতে কাতারে নাই। বাংলাদেশ ব্যাংক যদি আমাদের ব্যাংকগুলোর জন্য, লোকাল ব্যাংকগুলোর জন্য কোনো রেগুলেশন করে এবং সেটা যদি ইসলামের আলোকে হয়, তাহলে সেখানে সুদ দেয়া নেয়া থাকবে কিনা? তাহলে দেখেন দুটো প্রশ্ন, মানে কেন প্রশ্নটা বলছি আবার। এখন যে সিস্টেমটা আমাদের দেশে আছে এটা মিক্সড সিস্টেম। ইসলামী ব্যাংকিং সিস্টেম আপনি চালু করতে পারবেন, ট্র্যাডিশনাল সিস্টেমই চালু করতে পারবেন। ট্র্যাডিশনাল সিস্টেমের মধ্যে ইসলামী ব্যাংক 81 সালে এসেছে, পরে এসেছে, তার আগে অন্যান্য ব্যাংকগুলোর এক্সিস্টেন্স ছিল। এটাকে বাইপাস করে উল্টা দিকে চিন্তা করেন, সব ইসলামী ব্যাংক হয়ে গেল। এর মধ্যে দুটো স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, এইচএসবিসি ব্যাংক, ট্র্যাডিশনাল ব্যাংক, এখানে সে ব্যবসা করতে চাইলো। ব্যবসা তো সবসময় লোকাল হয় না, এটা তো একটা ইন্টারন্যাশনাল ক্যারেক্টার থাকে। তখন আপনি নিশ্চয়ই এই বিজনেস কর্মকাণ্ডকে তো আপনি ডিনাই করতে পারবেন না, এটা ওয়ার্ল্ড ওয়াইড হবে। আপনি যখন সৌদি আরবের সঙ্গে বিজনেস করবেন তখন এক কথা, আপনি যখন সুইডেনের সঙ্গে বিজনেস করবেন তখন আরেক কথা। ওদের এখানে তো শরিয়া ব্যাংক সব নাই, তখন আপনি কি করবেন? তখন আপনি বলবেন যে সব মানে সুদ ব্যবস্থা থাকবে? এটাও তো উত্তর না। থাকবে কি থাকবে তো উত্তর না। উত্তরটা কি জানেন? উত্তরটা হলো এই যে একটা ব্যবস্থাপনাকে আপনি যদি থাকবে কি থাকবে না বলেন, তাহলে তো আপনি আনসার পাবেন না। আপনি বলবেন যে ওই পার্টিকুলার কনটেক্সটটাকে ম্যানেজ করার জন্য কি ইফিসিয়েন্সি বিল্ড আপ হবে। এটা মেবি কোশ্চেন। আমি উত্তর পাচ্ছি না ব্যারিস্টার রুমিন। শিশির মনির, আমরা দুজনেই সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করি, উনি খুব চমৎকার আর্গুমেন্ট রাখেন। আজকেও উনি খুব চেষ্টা করছেন ওনার কেসটাকে প্রুভ করার, বোঝানোর, বাট এটা আমাদের দুজনের ব্যর্থতা, কারণ আমিও বুঝতে পারছি না। বরং আমার কাছে যেটা মনে হয়েছে, আমার ভাই অ্যাকোমোডেটিভ ইসলামের কথা বলছেন, যে ইসলামটা সময়ের সাথে, পারিপার্শ্বিকতার সাথে